ক্লাস টেনের বাংলা অসুখী একজন লিখেছেন পাবলো নেরুদা। অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল। কবির স্বপ্ন স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ঘুরিয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের উল্লেখ আছে? সম্পূর্ণ শহরেই ধ্বংসের উল্লেখ আছে। রক্তের একটা কালো দাগ, কোথায় রক্তের একটা কালো দাগ দেখা দিয়েছিল? যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাঠ, কয়লা, দমলানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। হেঁটে গেল গির্জার এক নান। নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসীদের নান বলা হয়। অশোকের একজন কবিতাটির অনুবাদক কে? নবান্ন ভট্টাচার্য। অশোকের একজন কবিতায় যুদ্ধের ছবিটি কীভাবে ফুটে উঠেছে? কবি পাবলো নেরুদা অশোকের একজন কবিতা যুদ্ধের ভয়াবহতাকে রক্তের দাগ, আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধের ফলে শান্ত হলো দেবতাদের কী পরিণতি হয়? নেরুদার অশোকের একজন কবিতা অনুসারে যুদ্ধের ফলে শান্ত হলো দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। পথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অশোকের একজন কবিতায় কতকের অপেক্ষা তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছিল। অশোকের একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? পাবলো নেরুদার অশোকের একজন কবিতায় দরজা অপেক্ষারত কতকের প্রিয়তমা নারীটি জানতো না তার মনের মানুষ কবে ফিরে আসবে। অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কী নেমে এসে কথা বলা হয়েছে? পাবলো নেরুদার অশোকের একজন কবিতায় কতকের জন্য অপেক্ষা থাকা তাই প্রিয়তমা মাথার উপর পাথরের মতন ভারী একটা বছর নেমে এলো। শিশু আর বাড়িরা খুন হলো। এর অর্থ অশোক একজন কবিতায় কবি যুদ্ধে শিশু বাড়িতে খুন হওয়ার কথা বলেছেন। শিশুরা এই যুদ্ধের হাত থেকে রেহাই পায়নি। অশোক একজন কবিতায় দেবতারা হাজার হাজার বছর ধরে কী করছিল? দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? শান্ত হলো দেবতাদের কথা বোঝানো হয়েছে। তাহলে এখানে পাবলো নেরুদার অশোকের একজন কবিতায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। চারিদিকে ধ্বংসস্তূপ এবং কবির স্মৃতি বিজড়িত বাড়িটিও এরা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। চারিদিকে এই বিভৎস অবস্থায় কবি বৃহত্তর স্বার্থে আর দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে তিনি বেরিয়ে পড়েছেন। এই বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু তার প্রিয়তমা নারীটি দরজায় অপেক্ষারত অবস্থায় আছে এবং সে জানতো না যে তার প্রিয় মানুষটি কবে ফিরে আসবে। তার মাথার উপর পাথরের মতন ভারী বছরগুলো নেমে আসছে, কিন্তু যুদ্ধের দামামা, চারিদিকে সাম্রাজ্যবাদের লড়াই এবং চারিদিকে শিশুরা বাইরে খুন হচ্ছে এবং এই দশায় কবি যেন বৃহত্তর স্বার্থে নিজের সংকীর্ণ স্বার্থকে ত্যাগ করে তিনি চলেছেন যেন দেশের মুক্তিযুদ্ধের সৈনিক হিসেবে বা দেশের মুক্তিযুদ্ধে যোদ্ধা হিসেবে। কিন্তু তার প্রিয়তম নারীটিকে অপেক্ষায় রেখেছেন, যে কিনা তার প্রিয়তম মানুষের জন্য অপেক্ষায় রত হয়ে আছে এবং একটার পর একটা বছর নেমে গেছে, কিন্তু কবির স্মৃতিও যেন মুছে যাচ্ছে, তার পায়ের দাগও যেন সব বৃষ্টি জলে ধুয়ে যাচ্ছে। কিন্তু দিন এইভাবে চলছে, যেন গির্জার নান যাচ্ছে, একটা কুকুর চলে যাচ্ছে, এইভাবে যেন দিন বছরগুলি কেটে যাচ্ছে। আর প্রিয়তমা নায়কই অপেক্ষায় রত থেকে থেকে সে যেন ব্যাকুল হয়ে আছে, তার মাথার উপরে ভারী ভারী বছরগুলি সব চলে যাচ্ছে। তাই এখানেই শেষ করলাম। তোমার সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।